আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ, অধিপতি চ্যানেলে আমি সন্ধ্যা। আজকের যে গল্পটি পড়ব তার নাম বৃশ্চিক দংশন। লিখেছেন তমাল গঙ্গোপাধ্যায়। এককালে রায়মঙ্গল আর বিদ্যেধরীর মোহনার কিছু আগে শিবনাথ চক্রবর্তীদের বিঘে 15 এলাকা জুড়ে বিশাল আমবাগান ছিল। বছর 20 আগে সেই বাগান সরকারি খাতায় খাস জমি হিসাবে নথিভুক্ত হওয়ার গোপন খবর জানার পরে কয়েকটি বাগদি পরিবার প্রথমে সেই বাগানে অস্থায়ী বাসা বেঁধে বসবাস শুরু করে। দরমার বেড়া, বাঁশের খুঁটি, প্লাস্টিকের ছাউনি। চক্রবর্তী পরিবারের অনেক শরিক, অধিকাংশ শরিক ভারতের বিভিন্ন শহরে চাকরি করতেন। পৈতৃক জমির প্রতি তাঁদের বিশেষ টান ছিল না। প্রাচীন ভিটে এখন ধ্বংসস্তূপ। চক্রবর্তীদের এক শরিক কলকাতা শহরে থাকতেন। চক্রবর্তী পরিবারের সেই সদস্যের বৎসরান্তে একবার গ্রামে আগমন ঘটত আমবাগান আর পুকুর লিজের টাকার আকর্ষণে। আমবাগানে যে গোটা 5 ঘর উঠেছে সে খবর তিনি পেলেন। গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে করলেন না। ফলে আমবাগানে অস্থায়ী ঘরের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করলো। বছর 2-এর মধ্যেই আমবাগান বাগদি কলোনিতে পরিণত হলো। আম গাছের বড় বড় ডাল কেটে সেই ডাল দিয়েই তৈরি হলো ঘরের খুঁটি। অস্থায়ী বাসিন্দারা জমির পাট্টা পেলেন। চক্রবর্তীদের আমবাগানে কয়েকটি গাছ ছাড়া বাগানের আর কোনো অস্তিত্ব থাকলো না। 2 নদীর মাঝখানে হঠাৎ গজিয়ে ওঠা কলোনি দেখতে দেখতে বেশ জমজমাট হয়ে গেল। কলোনির চারদিকে মাছের ভেড়ি, সেখানে বাগদা চিংড়ি থেকে ভেটকি সব রকমের মাছের রমরমা কারবার। কিছু দূরের গঞ্জে মাছের আড়ত, মাছ আড়তে চালান হয়, আড়ত থেকে চালান হয় কলকাতায়। আকারে বড় চিংড়ি রপ্তানি হয় বিদেশে, আর ছোট চিংড়ি কলকাতাবাসীর ভাগ্যে জোটে। বাগদি কলোনির বাসিন্দাদের কাজের অভাব হলো না। নেট দিয়ে তৈরি এক ধরনের জাল দিয়ে নদীর নোনা জলে মাছের মিন বা বাচ্চা ধরে বিভিন্ন ভেড়ি মালিকদের কাছে বিক্রি করা থেকে শুরু করে ভেড়িতে জাল ফেলে মাছ ধরে কলোনির বাসিন্দাদের রোজগার বেশ ভালোই শুরু হলো। সরকারি সাহায্যে কয়েকটি পাকা ঘর তৈরি হয়ে গেল, আর কিছু ঘর দরমার বেড়া আর টালির ছাউনি সম্বল করে দাঁড়িয়ে রইল। গরিব অভাবী মানুষের হাতে বাড়তি টাকা অনেক উটকো সমস্যার জন্ম দেয়। ফলে সন্ধ্যার পরেই বাগদি কলোনির শেষ প্রান্তে প্রথমে একটা চোলাই মদের ঠেক গড়ে উঠল। যে মানুষগুলো এতদিন উৎসব অনুষ্ঠানে তাড়ি অথবা হাঁড়িয়া খেয়ে আনন্দ করত, এখন তারা সকলেই রাতারাতি চোলাইয়ের ভক্ত হয়ে গেল। চোলাই থেকে বাংলা সবই চলত। সন্ধ্যের পর জুয়ার আসর, কয়েকজন সুযোগ সন্ধানী দেহোপজীবিনীর আবির্ভাবে কলোনির বাতাস ক্রমেই দূষিত হতে শুরু করলো। বাড়ির পুরুষরা রাত হলেই নেশার ঠেকে আসর জমিয়ে রাতে বাড়িতে ফিরে নিজের বউকে পিটিয়ে পুরুষত্ব জাহির করে মদ্যপানের সুনাম অক্ষত রাখত। এই বাগদি কলোনির অন্যতম বাসিন্দা ছিল মনা বাগদি। মনার ভালো নাম ছিল মনোয়ারা। পিতৃদত্ত নাম সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে ছোট আকার ধারণ করল। 2টি সন্তানের জন্ম দেওয়ার পর মনা বাগদির স্বামী একদিন বিষাক্ত চোলাই খেয়ে 2টি নাবালক সন্তানের দায় মনোয়ারার ওপর চাপিয়ে জীবন থেকে অব্যাহতি নিল। 2 সন্তানের একজনের বয়স 3, অপরজনের 4। মনা বাগদির বয়স তখন মাত্র 20। চেহারার জৌলুস বেশ আকর্ষণীয়। অভাবের সংসারে দয়া দেখিয়ে ফায়দা লোটার আশায় বেশ কিছু ছেলে ছোকরার উৎপাত শুরু হয়ে গেল। মনোয়ারা নিজেকে শক্ত রাখার চেষ্টায় বঁটি নিয়ে কয়েকজনের দিকে তেড়ে গেল। অবশেষে ছেলে ছোকরার দল মনোয়ারার বাড়ির বেশ কিছু টালি ঢিল মেরে ভেঙে নিজেদের আশাভঙ্গের বেদনায় কিছু প্রলেপ লাগিয়ে বিদায় নিল। বঁটি দেখিয়ে পুরুষ হায়নাদের লোলুপ দৃষ্টি আটকানো যায়, কিন্তু সন্তানদের খিদে মেটানো যায় না। তার জন্য টাকার প্রয়োজন। মনোয়ারার বাবা মেয়ের বিয়ে দিয়ে কন্যাদায় থেকে নিস্তার পেয়েছেন।
তিনি মনোয়ারার স্বামী মারা যাওয়ার খবর পেয়ে মাত্র একবার এসেছিলেন, আর মনোয়ারার সংসারের খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি। মনোয়ারা জাল ফেলে মাছ ধরতে জানে না, মাঠের কাজ জানে না, ফলে তার সন্তানদের অধিকাংশ দিন একবেলা খাবার জোটে, রাতে উপোস। অবশেষে মনোয়ারা নদীর মোহনায় চিংড়ি মাছের মিন বা বাচ্চা ধরার চেষ্টা শুরু করলো, কিন্তু নদীতে খুব সকালে না পৌঁছলে কিছুই পাওয়া যায় না। এদিকে ছোট বাচ্চাদের ঘরে রেখে রাত থাকতে মনোয়ারা নদীতে যেতে পারে না, ফলে মাছের বাচ্চা মনোয়ারার ভাগ্যে ঠিকমতো জোটে না। অনেক চিন্তা করে মনোয়ারা অন্য একটা উপায় বার করলো। নদীর পাড়ে বড় বড় গর্ত, তার ভিতর কাঁকড়াদের বাস। মনোয়ারা সেই গর্ত থেকে কাঁকড়া ধরা শুরু করলো। প্রথম কাঁকড়ার কামড়ে মনোয়ারার আঙুল থেকে রক্ত বেরোতো, আঙুল নীল হয়ে যেত। তবু সন্তানদের মুখে খাবার তুলে দিতে পেরে মনোয়ারা শান্তি পেত। নীল হয়ে যাওয়া আঙুলের যন্ত্রণা সন্তানদের মুখের হাসি দেখে কিছুটা কমে যেত। এইভাবে মনোয়ারা কাঁকড়া ধরার একটা নিজস্ব টেকনিক আবিষ্কার করে ফেলল। কাঁকড়ার কামড় থেকে আঙুল বাঁচিয়ে ভালো কাঁকড়া ধরতে শিখে গেল। 3টে বড় বড় কাঁকড়া ধরতে পারলেই দুবেলার খাবারের সংস্থান হয়ে যায়। কাঁকড়া বিক্রি হয় অন্য আড়তে, সেই সব কাঁকড়া এক্সপোর্ট হয়। মনোয়ারা বাগদির জীবন এই উপায়ে বেশ ভালোই চলছিল, কিন্তু সমস্যা এলো অন্য দিক থেকে। মনোয়ারার সন্তানগুলোর মাঝে মাঝেই জ্বর হতো। এলাকার একমাত্র হাতুড়ে ডাক্তারের ওষুধে একজন কিছুটা সুস্থ হতে না হতেই অপর সন্তানের শরীরে জ্বরের উপসর্গ শুরু হয়ে যেত। অবশেষে সেই ডাক্তার নিদান দিলেন, নিজের ঘরটা পাকা ঘর করে নে মনা, এখন বর্ষাকাল, এরপর শীত আসবে, তখন তোর ওই দরমার বেড়া, টালির ছাউনি আর মাটির মেঝের জন্যে তোর বাচ্চাগুলোর আবার জ্বর হবে। মনোয়ারা বলল, টাকা কমনে পাবো গো ডাক্তার? বর্ষাকালে ভাঙা টালি থেকে বৃষ্টির পানি পড়ে, ভাঙা টালি বদলাতে পারি নে, তুমি আমারে ঘর করার কথা বলতেছ? আমার বিছানা ভিজে যায়, কিন্তু উপায় নেই, তাই রাতের বেলা ওখানেই বাচ্চাগুলোরে নিয়ে শুতে হয়। মেম্বারকে গিয়ে বলো, মেম্বার যদি চায় তোর ঘর পাকা করে দিতে পারবে, পরামর্শ দেন ডাক্তারের কথা মনোয়ারার মনে আশা জাগালো। সে পঞ্চায়েত মেম্বারকে চেনে। একদিন এলাকার মেম্বার শফিনকুল তার বাড়িতে এসে বলেছিল, কোনো অসুবিধে হলে আমাকে জানাবি মনা, তোর বর আমাদের দলের লোক ছিল, তোর সুবিধে অসুবিধে দেখার দায় আমার। মনোয়ারা অনেক আশা নিয়ে এক দুপুরে এলাকার মেম্বার শফিনকুলের বাড়ি গেল। অবিবাহিত শফিনকুল তখন নিজের বাইরের ঘরের বিছানায় দিবানিদ্রার চেষ্টা করছে। নিজের পেল্লায় বাড়ির দরজার ধাক্কার শব্দ শুনে বিছানা থেকে উঠে দরজা খুলে অবাক হয়ে বলল, কী রে মনোয়ারা, এই দুপুরবেলা তুই কেন এসেছিস? মেম্বার, তুমি নাকি সকলের ঘর পাকা করে দাও, তোমার অনেক ক্ষমতা। আমার বাচ্চাগুলোর কেবল জ্বর হয়, ভাঙা ঘরে বৃষ্টিতে ভেজে, শীতে কাঁপে, কিছুতেই সারে না, আমার ঘরটা পাকা করে দেবা? দেখ মনা, সকলের ঘর তো পাকা হয়নি, ওরা সব নিজেরা করে নিয়েছে। আমার হাতে ক্ষমতা থাকলে তোর ঘর আমি সকলের আগে পাকা করে দিতাম। শফিনকুল দায় এড়ানোর চেষ্টা করে, একবারটি করে দাও না গো মেম্বার, তোমার এই উপকার আমি চেরোটা কাল মনে রেখে দেবো। মনা, আমি কেবলমাত্র সই করি, বাকি সব কিছু ওই ইঞ্জিনিয়ারদের ওপর নির্ভর করে। মেম্বারদের কথা ওরা পাত্তা দেয় না, তুমি চাইলেই পারো, ঘরটা পাকা করে দাও না গো মেম্বার। কোনো উপায় না পেয়ে মনোয়ারা মেম্বার শফিনকুলের পা দুটো জড়িয়ে ধরে। শফিনকুল কতকটা নিরুপায় হয়ে বলে, আচ্ছা, তুই 1020 টাকা নিয়ে আমার সঙ্গে দেখা করিস, আমি একবার চেষ্টা করে দেখতে পারি, তোকে এই কথা আমি দিতে পারি। ঘর না দিতে পারলে তুই তোর টাকা ফেরত পাবি। 20,000? ও মেম্বার, এত টাকা যে আমি জীবনে কোনো দিন দেখিনি গো। কথা শেষ করে মনোয়ারা মেম্বার শফিনকুলের পা দুটো আরও শক্ত করে জড়িয়ে ধরে। শফিনকুল প্রথমে মনোয়ারার শরীরের স্পর্শ ঠিক বুঝতে পারছিল না,
কিন্তু এখন বেশ অনুভব করতে পারল মনোয়ারার যৌবনের স্পর্শ। তার শরীর জেগে উঠল। শফিনকুল নিজের হাত দিয়ে মনোয়ারাকে তুলে কোমল স্বরে বলল, দেখ মনোয়ারা, এই দুনিয়ায় কোনো কিছুই মাগনা পাওয়া যায় না, বিনিময়ে কিছু দিতে হয়। যদি তুই কিছু দিস তবে আমি চেষ্টা করতে পারি। আমার একটা পাকা ঘর করে দাও মেম্বার, আমি তোমার কথা সারা জীবন মনে রাখব। মনোয়ারার কণ্ঠে করুণ আকুতি। উপকার কেউ মনে রাখে না রে মনা, এটা নগদে দেনা পাওনার যুগ। যদি মনে রাখতেই চাস তাহলে ঘরের দরজাটা বন্ধ করে আমার বিছানায় এসে বস। আমি বুঝিয়ে বলছি তোর কি কি কাগজ লাগবে, কোথায় কি দরখাস্ত করতে হবে, দেখি তোর জন্য কি করতে পারি। মনা বাগদি মেম্বারের চোখের ভাষা আর কথার ইঙ্গিত থেকে সব কিছুই বুঝতে পারল। প্রথমে ভাবল এই ঘর থেকে সে এখনই চলে যায়, কিন্তু পরক্ষণে নিজের সন্তানদের কষ্টের কথা তার মনে পড়ে গেল। সে দরজার সামনে গিয়ে ঘরের আগলটা দিয়ে ধীরে ধীরে মেম্বারের খাটের দিকে এগিয়ে গিয়ে নিজের দু চোখের পাতা বন্ধ করে কেবল তার সন্তানদের হাসি মুখগুলো খোঁজার চেষ্টা করল। সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য তাকে একসময় কাঁকড়ার দাঁড়া সহ্য করতে হয়েছে, আর আজ দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে এক বৃশ্চিকের কামড়। শফিনকুল ঠিকই বলেছে, মাগনা কিছু পাওয়া যায় না। কিছু পেতে হলে জীবনের দাঁত নখ সহ্য করতে হয়। অসহায় মনোয়ারার দুগাল বেয়ে ক্ষীণ জলের ধারা নামে। এবার হয়তো তার ঘরটা পাকা হবে।